কলকাতায় হোটেলে আগুনে ৭ বাংলাদেশের মৃত্যু, আশঙ্কাজনক বেশ কয়েকজন। নিহতদের মধ্যে একই পরিবারের 4 জনের বাড়ি কুষ্টিয়ায়। দ্রুত মরদেহ দেশে আনার ঘোষণা। ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচনের ভোট বৃহস্পতিবার। জয়ের পথে মির্জা ফখরুল। প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখেনি কমিশন। শুক্রবার সন্ধ্যায় শপথ। শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না, সমমর্যাদার ভিত্তিতে নির্ধারণ হবে ভারতের সঙ্গে সম্পর্ক, বললেন উপদেষ্টা রিজভী। সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর আহ্বান। মহেশখালীতে মার্কিন কোম্পানির এলএনজি টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ বন্ধ, সংকট বাড়ার শঙ্কা। স্পট মার্কেট থেকে 14 কার্গো কেনার সিদ্ধান্ত সরকারের। এবং খুলনায় 1.5 ঘন্টার ব্যবধানে গুলিতে 2 যুবক নিহত, এলাকায় আতঙ্ক। দ্বন্দ্বের জেরে হামলা, ধারণা পুলিশের। জড়িতদের শনাক্ত ও আটকে অভিযান। প্রবাসী সভায় সঙ্গে আছি আমি মেজবাহুল আলিফ। ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকায় আবাসিক হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ গেল 7 বাংলাদেশি সহ 9 জনের। নিহতদের মধ্যে একই পরিবারের 4 জনের বাড়ি কুষ্টিয়ায়, 2 জন সাতক্ষীরার এবং 1 জন সাভারের। দগ্ধ বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে 80 জনকে। ফায়ার সার্ভিস বলছে ভবনটিতে ছিল না অগ্নি নিরাপত্তা ব্যবস্থা। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ। স্থানীয় সময় মঙ্গলবার রাতে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে আগুন লাগে। মুহূর্তেই ধোঁয়া ছড়িয়ে পড়ে চারপাশে। ভবনের ভেতরে আটকা পড়েন অনেকে। এই ঘটনায় বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক হতাহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তারা চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন। সার্বিক বিষয়ে খোঁজখবর রাখছে বাংলাদেশ উপ হাইকমিশন। 9 জন মৃত্যুবরণ করেছেন। 6 জনের পরিচয় জানা গেছে, এখনো পর্যন্ত অন্যদের পরিচয় জানা যায়নি। আমরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এবং তাদের পরিবারের সাথে যোগাযোগ করে তাদের মৃতদেহ কী করে ঢাকায় পৌঁছানো হবে সে ব্যাপারে আমরা পরবর্তী ব্যবস্থাটা গ্রহণ করি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ করেন দমকল কর্মীরা। আগুনের সময় ভেতরে সবাই ঘুমাচ্ছিলেন। ধোঁয়ায় বেশ কয়েকজন অচেতন হয়ে পড়লে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। জীবিত উদ্ধার করা হয় বেশ কয়েকজনকে। ঘন ধোঁয়ার কারণে হোটেলের ওপর তলায় পৌঁছতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। আগুনের ফুলকি আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে আর অতিরিক্ত ধোঁয়া। আমি আমার বেবিকে নিয়ে আর ওয়াইফকে নিয়ে আমি তাৎক্ষণিক ছাদে চলে গেছিলাম। হোটেল ম্যানেজমেন্টগুলা ঘাটতি আছে, যেমন এসি সার্ভিস করে না, সুইচগুলা অটো সুইচগুলা নষ্ট। 5 তলা ভবনের এই প্রতিটি তলায় রয়েছে বিভিন্ন হোটেল। আবাসিকদের দাবি, আগুন লাগার পরও হোটেল কর্তৃপক্ষের কারো দেখা মেলেনি, ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থাও। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় এই বিজেপি নেতা। যারা যারা এর সঙ্গে দোষী যুক্ত প্রত্যেকে যথাযথ শাস্তি পাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হোটেলের এসি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। তবে প্রকৃত কারণ জানার পাশাপাশি ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। একদিন পরেই ফেরার কথা ছিল দেশে, কিন্তু ভাগ্য সহায় হয়নি। কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে কুষ্টিয়ার একই পরিবারের 4 জন। এ ঘটনায় দগ্ধ হয়ে সাভারের বাসিন্দা এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। এদিকে নিহতদের মরদেহ দ্রুতই দেশে আনার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আকস্মিক অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে মুহূর্তেই ঝরল বাংলাদেশিদের তাজা প্রাণ। একে একে বাড়তে থাকে মৃতের সংখ্যা। হৃদয় বিদারক এই ঘটনায় একই পরিবারের 4 জন কুষ্টিয়ার বাসিন্দা, যারা চিকিৎসা নিতে গত 3রা আগস্ট গিয়েছিলেন ভারতের বেঙ্গালুরে। ফেরার কথা ছিল 19 তারিখ বুধবার, তাই 18 আগস্ট ওঠেন কলকাতার একটি হোটেলে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, গভীর রাতে ভয়াবহ আগুনে মারা যান হোটেলে থাকা 8 বাংলাদেশি সহ 9 জন। এর মধ্যে সদর উপজেলার আরুয়াপাড়া এলাকার বাসিন্দা গণমাধ্যম কর্মী দেবাশিস দত্ত ও তার স্ত্রী, শিশু সন্তান ও শ্বশুর রয়েছেন।
নামাজ আদায় করে এসে দেখি শুটিতে সপরিবারে মারা গেছে। শুধু বন্ধুই না ভাই, তবে সেও আমাকে দাদা বলে ডাকতো এবং আমিও তাকে দাদা বলে ডাকতাম। কলম সৈনিকদের কাছে সে একটা প্রতিভাবান একজন সাংবাদিক। আসলে তার এই অকাল মৃত্যুতে আমাদের ভাষা নেই সমস্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর। এদিকে কলকাতার একই ঘটনায় নিহত হয়েছেন সাভারের আমিনবাজারের ব্যবসায়ী আহমেদ বাবু। স্বজনরা জানান, কসমেটিক্স পণ্য আনতে তিনি কলকাতায় গিয়েছিলেন। তার মৃত্যুতে পরিবারে বইছে শোক। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। পরিবার চাইলে খরচ বহন করবে সরকার। শনাক্ত শেষ হলে এবং সব ফর্মালিটিস কমপ্লিট হলে দ্রুততম সময় আমাদের এই মরদেহগুলো আমরা যেন বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি, সে কাজটা আমাদের কলকাতার মিশন সেই কাজটা করছে। শ্রমিক না বা কোনো রকম প্রবাসী কল্যাণের হয়তো খুব একটা ওখানে ভূমিকা নেই, তাও যদি এখানে ওই যারা এই দুর্ভাগ্যবশত মৃত্যুবরণ করেছেন তাদের পরিবার যদি খরচ বহন করতে না পারেন তাহলে অবশ্যই সরকার সেটা দেখবে। এছাড়া আহত 6 জন বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় পুলিশ তাদেরকে শনাক্ত করতে পেরেছে। ওমর ফারুক, সময় সংবাদ। এবার অন্য প্রসঙ্গ। প্রায় 3 যুগ পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ বৃহস্পতিবার। সংসদে সংখ্যাগরিষ্ঠতার কারণে জয়ের পথে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরই মধ্যে সব প্রস্তুতি সেরেছে নির্বাচন কমিশন। স্বচ্ছতা নিশ্চিতে সরাসরি সম্প্রচার হবে পুরো প্রক্রিয়া। এদিকে সরকার দলীয় সংসদীয় সভার পরে জানানো হয়, শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে ৩৫ বছর পর আবারও উত্তাপ রাজনৈতিক অঙ্গনে। প্রতিদ্বন্দ্বিতার মাঠে দুই প্রার্থী, ক্ষমতাসীন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিরোধী জোটের প্রার্থী এলডিপি সভাপতি অলি আহমদ। ভোটের আগের দিন নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার জানান, রাষ্ট্রপতি নির্বাচন করে অভ্যস্ত নয় ইসি, তারপরও প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখেনি কমিশন। এই ধরনের একটা ঐতিহাসিক ইলেকশন বলতে গেলে, ঐতিহাসিক ইলেকশনটা অত্যন্ত সুন্দর রূপে সুচারু রূপে আমরা স্মুথলি আমরা এটা কন্ডাক্ট করতে পারবো, এই প্রস্তুতি আমরা নিয়েছি। সিসি বলেন, মেয়াদ শেষ হওয়ার আগেই রাষ্ট্রপতির পদত্যাগ এবং গণঅভ্যুত্থানের পর কে বসছেন দেশের সাংবিধানিক সর্বোচ্চ পদে তা নিয়েও আগ্রহ রয়েছে বিশ্ববাসীর। এটা তো বিশ্ববাসী তাকিয়ে আছে। তো একটা গণঅভ্যুত্থান হয়ে গেল 24 অগাস্টে, যেটা কনক্লুড হলো, এবং একজন রাষ্ট্রপতি মেয়াদ শেষের আগে পদত্যাগ করলেন। এখানে কে রাষ্ট্রপতি হবেন এইটা একটা সবার একটা আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে। তো এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট সামনে রেখে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সরকার দলীয় সংসদীয় সভা। বৈঠকের পর চিফ হুইপ জানান, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় সরকার। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার এসেছে, আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চাই, প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। সরকার এবং বিরোধী দল ইনক্লুসিভ হয়ে দেশকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই এবং দেশের অগ্রগতিকে অব্যাহত রাখতে চাই। দেশের মানুষ ভোট কেমনে দেয়, কেমন করে দেয়, সেটা আবার প্রত্যক্ষ করবে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শেষে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে বলেও জানান চিফ হুইপ। 21 তারিখ সন্ধ্যা 7:30 সময় বঙ্গভবনে শপথ হবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগে রাষ্ট্রপতি নির্বাচন আইন ও তফসিল স্থগিত চেয়ে রিট খারিজ করে দেন হাইকোর্ট। ব্যক্তি প্রচারণার জন্যই এসব রিট দায়ের করা হচ্ছে বলে মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। দীর্ঘ ৩৫ বছর পর দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন, কিন্তু প্রার্থী ঘোষণার পরপরই তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে দায়ের করা হয় আলাদা দুটি রিট। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থীদেরকেও রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার আবেদন করে রিট দায়ের করা হয়। বুধবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991-এর 2-এর ঘ ধারা চ্যালেঞ্জ এবং নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিটের শুনানি হয়। রিটটি সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। আদালত আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনেছেন এবং বলেছেন যে রিট পিটিশনার যে রিট পিটিশনটি করেছেন তার কোনো সারবত্তা নেই। এই বিবেচনায়
এই রিট পিটিশনটা সরাসরি খারিজ করে দিয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচন তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজের পর বুধবার চেম্বার আদালতে পুনরায় আবেদন করেন এক আইনজীবী। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ব্যক্তিগত প্রচারণার জন্যই এসব রিট দায়ের করা হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনে আইনগত কোনো বাধা নেই। ঠিক নির্বাচনের আগ মুহূর্তে এই ধরনের একটি রিট পিটিশন দায়ের করার অর্থই হচ্ছে নিজের প্রচারণা। এই ধরনের রিট পিটিশন দায়ের করার জন্য রিট পিটিশনারের কাছে পিটিশনারকে একটা জরিমানা করা হোক। আলোচিত রামিসা আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিষয়ে অ্যাটর্নি জেনারেল জানান, হাইকোর্টের বিশেষ বেঞ্চে বিচারাধীন অবস্থায় আছে আসিয়ার মামলা। এছাড়া রামিসার মামলা কার্যতালিকায় রয়েছে। ইতিমধ্যে প্রায় 18টি মামলা নিষ্পত্তি হয়েছে, বিশেষ করে বিশেষ বেঞ্চ গঠন করার পরে, এবং রামিসা হত্যা মামলা তো তালিকাভুক্ত অলরেডি হয়েছে। আমরা পর্যায়ক্রমে এগুলো শুনানি করব। আরেক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, আপিল বিভাগে সাংবাদিকদের ঢুকতে না দেয়া সুপ্রিম কোর্টের প্রশাসনিক সিদ্ধান্ত, এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে নির্ধারণ হবে দ্বিপক্ষীয় সম্পর্ক। ভারত সফর নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। সব বাধা মোকাবেলা করে সরকার নির্বাচনী প্রতিশ্রুতি সহ জনবান্ধব সব কর্মসূচি বাস্তবায়ন করবে বলেও জানান তিনি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। পুষ্পস্তবক অর্পণের পর কবর জিয়ারত করেন তারা। পরে প্রধানমন্ত্রীর ভারত সফরের আমন্ত্রণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সরকার সাধুবাদ জানাবে, তবে কোনো স্বার্থ থাকলে বাংলাদেশ সে পথে এগোবে না। সার্বভৌমত্বকে শ্রদ্ধা করার ভিত্তিতে সকল দেশের সাথেই আমাদের প্রধানমন্ত্রী তিনি সম্পর্ক রাখবেন, তিনি যাবেন, আমরাও সবাইকে আমন্ত্রণ জানাবো। কিন্তু ভিতরে যদি কোনো শর্ত থাকে তাহলে সেই শর্ত দিয়ে কখনো বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব হবে আমরা প্রত্যেকের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করব, প্রত্যেকের সার্বভৌমত্বকে সম্মান করব। সব বাধা মোকাবেলা করে নির্বাচনী প্রতিশ্রুতি ও ৩১ দফা সহ জনবান্ধব সব কর্মসূচি সরকার বাস্তবায়ন করবে বলেও জানান রিজভী। প্রধানমন্ত্রী নির্বাচনের প্রাক্কালে দিয়েছেন ম্যানিফেস্টোর মাধ্যমে, ৩১ দফার মাধ্যমে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে আমরা কাজ করছি। প্রতারণায় আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। উম্মেহানি, সময় সংবাদ, ঢাকা। এবার মজুত না থাকায় বন্ধ হয়ে গেল মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ। এর মধ্যে জাতীয় গ্রিডে সরবরাহ নেমে গেছে ২,০০০ মিলিয়ন ঘনফুটের ঘরে। এতে আবারও গ্যাস সংকট তীব্র হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। যদিও পেট্রোবাংলা জানিয়েছে আসছে নতুন কার্গো, এর ফলে কয়েকদিনের মধ্যেই উন্নতি হবে পরিস্থিতির। গ্যাসের অভাবে সিএনজি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, বাসাবাড়িতেও তীব্র সংকট, ধুঁকছে উৎপাদন খাত। বিদ্যুৎ কেন্দ্রগুলো পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় লোডশেডিংয়ে নাকাল জনজীবন। প্রায় মাসখানেক ধরে দেশজুড়ে এমন করুণ চিত্র। যদিও সপ্তাহের শুরুতে অবস্থা কিছুটা উন্নতি হওয়ার আভাস মিলছিল, কিন্তু বুধবার থেকে আবারও সংকট তীব্র হওয়ার শঙ্কা। এবার সংকটের মূল কারণ মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল বন্ধ হয়ে যাওয়া। যদিও গত মাসে টার্মিনালটি বন্ধ হয়েছিল আগুন লাগার পরিপ্রেক্ষিতে কারিগরি জটিলতায়, কিন্তু এবার টার্মিনালটি বন্ধ হয়ে গেল মজুদ না থাকায়। এতে ব্যাপকভাবে কমেছে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ। দৈনিক ৪,০০০ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ নেমে গেছে ২,১০০ মিলিয়ন ঘনফুটের ঘরে। যদিও পেট্রোবাংলা বলছে আসছে নতুন কার্গো, আগামী কয়েকদিনের মধ্যেই স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। গ্যাস সংকট মোকাবিলায় স্পট মার্কেট থেকে ১৪ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি তেলের মজুত সক্ষমতা ২ মাস থেকে বাড়িয়ে ৩ মাস করার পরিকল্পনা চলছে। বুধবার সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক শেষে এ তথ্য জানান পরিকল্পনার প্রতিমন্ত্রী। সভায় ঢাকা মেডিকেল কলেজ ও ছাত্রাবাস সংস্কার সহ 10টি প্রকল্পে অনুমোদন দিয়েছে একনেক।
সকালে শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে বসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের সভা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এতে অংশ নেন মন্ত্রী পরিষদের সদস্যরা। 2026-27 অর্থ বছরের দ্বিতীয় একনেক সভায় উত্থাপন করা হয় 12টি প্রকল্প। নীতিগত যাচাই বাছাই শেষে 10টি প্রকল্প পায় একনেকের সবুজ সংকেত। এতে ব্যয় ধরা হয়েছে 9,333 কোটি 58 লাখ টাকা, যার মধ্যে জিওবি মানে সরকারি অর্থ ব্যয় আছে 8,488 কোটি 71 লাখ টাকা। বৈঠক শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ব্রিফিং করেন সাংবাদিকদের। জানান, ব্রিটিশ শাসনামলে প্রতিষ্ঠিত ঢাকা মেডিকেল কলেজ ও ছাত্রাবাসের সংস্কার এবং ভবন পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য দেয়া হয়েছে প্রয়োজনীয় বরাদ্দ। ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনাসমূহ প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ, এটা নতুন প্রকল্প প্রস্তাব। এই প্রস্তাবের প্রাক্কলিত ব্যয় হচ্ছে 1154 কোটি 83 লক্ষ 1,000 টাকা। এটা সম্পূর্ণ জিওবি ফান্ডে বাস্তবায়িত হবে। অর্থনীতিকে আবারও উৎপাদনশীল পর্যায়ে নিতে সরকারকে সময় দিতে হবে বলে দাবি প্রতিমন্ত্রীর। জানান, জ্বালানি তেলের মজুদ সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। আমাদের যে আপৎকালীন মজুদ সেটা 1.5 মাস ছিল তেলের মধ্যে, সেটাকে 3 মাসে নেওয়ার জন্য ইতিমধ্যে প্রকল্প নেওয়া হয়েছে আরেকটা ইউনিট করার, এবং এটা 6 মাসে নেওয়ার পরিকল্পনা আছে সরকারের। এদিকে জরুরি প্রয়োজন বিবেচনায় 7টি প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে 14 কার্গো এলএনজি কেনার নীতিগত অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি। এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নেন। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। জনগণের প্রত্যাশা অনুযায়ী চাপমুক্ত থেকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে চাই বলে জানিয়েছেন দুদকের নতুন চেয়ারম্যান AKM আসাদুজ্জামান। তিনি বলেন, দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করা হবে। নতুন কমিশনের মাধ্যমে অবশেষে দীর্ঘ 5.5 মাসের শূন্যতা কাটল দুদকে। 170 দিন পর দুর্নীতি দমন কমিশন পেল নতুন অভিভাবক। বুধবার সকালে নতুন চেয়ারম্যান সাবেক বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বে 3 সদস্যের কমিশন সেগুনবাগিচায় প্রধান কার্যালয়ে যোগদান করেন। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি সরকারের অঙ্গীকার বাস্তবায়নে অন্যতম সহযোগী স্বাধীন এই প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েই নতুন কমিশন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নবনিযুক্ত 2 কমিশনার বলেন, কথাই নয়, কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ দিতে চান। এক বাক্যে বলবো, আপনারা দেখবেন বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয় হবে। প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খানু নিরপেক্ষভাবে আমরা সিদ্ধান্ত দিব। আর নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, দুদকের ভাবমূর্তি ফেরাতে কাজ করবেন। দেশের জন্য কাজ করতে পারি, দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে পারি, দেশ থেকে দুর্নীতির মুক্ত করার যথেষ্ট চেষ্টা করতে পারি। ইনশাল্লাহ জনগণের প্রত্যাশা হতাশা হবে না। আমরা এই 18 কোটি 20 কোটি মানুষের প্রত্যাশার সামনে রেখেই আমরা এখানে আসছি। গত 3 মার্চ আব্দুল মমিনের নেতৃত্বে 3 সদস্যের কমিশন পদত্যাগ করে। এরপর থেকেই নেতৃত্ব শূন্য ছিল সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় মানবাধিকার কমিশন ও গুম সংক্রান্ত আইনের প্রস্তাবিত খসড়ায় বড় ধরনের অসঙ্গতির অভিযোগ তুলেছেন মানবাধিকার কর্মী, রাজনীতিক ও আইন বিশেষজ্ঞরা। গুমের মতো গুরুতর অপরাধের তদন্তভার অভিযুক্ত বাহিনীর হাতে রাখা উচিত নয় বলেও মনে করেন তারা। স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত না হলে অতীতের মতোই দায়মুক্তির সুযোগ তৈরি হবে বলে আশঙ্কা তাদের। আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হয়েছেন বহু মানুষ। তাদের খুঁজে বের করা ও বিচার নিশ্চিতে আইন তৈরি সহ নানা পদক্ষেপ নিয়েছে সরকার। কিন্তু আমরা বুধবার রাজধানীর কারণ বাজারে জাতীয় মানবাধিকার কমিশন আইন ও গুম সংক্রান্ত আইনের প্রস্তাবিত খসড়া নিয়ে গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়। এতে আইনের বিভিন্ন অসঙ্গতি ও সীমাবদ্ধতা তুলে ধরে গুমের মতো গুরুতর অপরাধের স্বাধীন তদন্ত ও জবাবদিহি নিশ্চিতের তাগিদ দেন বক্তারা। যারা এই খুনগুলা করে, গুমগুলা করে, অপরাধগুলা করে, তারা বলে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা এটা করেছি। 2025-এর অধ্যাদেশে কিন্তু এই অজুহাত দেখিয়ে রেহাই পাওয়ার কিন্তু নিয়ম রাখা হয় নাই, কিন্তু 26-এ সেটা ফিরিয়ে আনা হয়েছে। এইসব আইন করে অপরাধগুলোর স্বাধীন তদন্ত করতে দেওয়া উচিত। উল্টো দিকে গেলে এটা ভুক্তভোগী প্লাস বাহিনী দুজনের জন্য খারাপ হবে। গুমের তদন্ত পুলিশ নয়, স্বাধীন কমিশনের মাধ্যমে করার দাবি জানান এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। এই আইনের তদন্তভার কখনোই পুলিশের হাতে দেয়া যাবে না। এই তদন্ত কমিশনকেই দিতে হবে, এবং আদারওয়াইজ এটা একটা
ফাও জিনিস। খসড়ায় তদন্তের ভার পাওয়া সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে প্রস্তাবিত আইন সংসদে পাশ না করার আহ্বান জানান সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এটিকে বিদেশিদের কারসাজি বলে অভিযোগ করেন সংসদ সদস্য ব্যারিস্টার আরমান। মূলত তদন্তের জায়গাটা আপনি বাহিনীর উপরে ছেড়ে দিচ্ছেন। যারা আসামি তারা কিভাবে তদন্ত করবে? আপনি যদি কালকে ক্ষমতায় না থাকেন, আপনার রেখে যাওয়া আইনের কাঠামো ব্যবহার করে একই গুমের প্রচলন তো আবারও হবে। ডিপ স্টেট ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ হতে সহযোগিতা করেছিল, সেই ডিপ স্টেট এখনো কতটুকু শক্তিশালী তার প্রমাণ এই খসড়া আইন। নিরাপত্তা বাহিনী কোনো সরকারের তোষামদ নয়, জনগণের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বলে প্রত্যাশা জানান আলোকচিত্রী শহীদুল আলম। নিরাপত্তা বাহিনী তাদেরকে আপনারা সুযোগ দেন, তাদের কাজ করতে দেন, তারা পেশাজীবী হিসেবে যা করা দরকার সেটা তারা করুক। আপনাকে সুরক্ষা দেওয়ার জন্য না, জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য। গুম ও মানবাধিকার লঙ্ঘনের দায় কোনো ব্যক্তি বা বাহিনী যেন এড়াতে না পারে, আইন তৈরিতে তা নিশ্চিতের তাগিদ দেন বক্তারা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। সম্প্রতি ঢাকাসহ বিভিন্ন এলাকায় একাধিক বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মনে করছে পুলিশ সদর দপ্তর। সারা দেশে কড়া গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে জানিয়ে পুলিশ বলছে, দেশবিরোধী অপতৎপরতায় জড়িতদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। তবে এসব ঘটনাকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই বলে মনে করেন বিশ্লেষক। বুলবুল রেজা রিপোর্ট। 12 আগস্ট সাভারের দক্ষিণ শ্যামপুরের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। সেখান থেকে 9টি বিস্ফোরক ও বিপুল পরিমাণ গান পাউডার উদ্ধার সহ 90 জেএমবির এক সদস্যকে গ্রেফতার করা হয়। 30 জুলাই রাতে আশুলিয়ায় চায়ের দোকানে রাখা ব্যাগের ভেতর প্রেসার কুকারে তৈরি করা আইইডি বোমা উদ্ধার করা হয়। 24 জুলাই মতিঝিলে মেট্রো রেল স্টেশনের নিচে পরিত্যক্ত ছাতার ভেতরে রাখা শক্তিশালী বোমা উদ্ধার করে পুলিশ। ধারাবাহিক এসব ঘটনার পর আইন শৃঙ্খলা বাহিনীর যানবাহনে হামলার আশঙ্কায় দেশজুড়ে বিশেষ সতর্কতা জারি করে পুলিশ সদর দফতর। গত 12 আগস্ট বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে বোমা বিস্ফোরিত হয়। বিকট শব্দে আদালত চত্বরে আতঙ্কের সৃষ্টি হয়। গোয়েন্দা নজরদারির মধ্যে রেখেছি। একের পর এক বোমা ও বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক বাড়লেও পুলিশ সদর দফতর বলছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা একটা কথা বলতে চাই, আতঙ্কিত হওয়ার কিছু নেই। আর এই জাতীয় ঘটনা যারাই জড়িত, কিংবা আমরা দেখেছি অনেকেই তার নিজের মতাদর্শ প্রচারের ক্ষেত্রে এই জাতীয় উগ্রবাদে যদি প্রশ্রয় নিয়ে থাকে, আমাদের মূল কনসার্ন হচ্ছে গিয়ে কেউ যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, আমরা সাথে সাথে সেটা ব্যবস্থা নিব। এবং ভবিষ্যতে যাতে এই জাতীয় কার্যক্রম কেউ না করতে পারে, এবং কেউ জড়িত কিনা বা ইতিমধ্যে যারা এই জাতীয় কার্যক্রমের সাথে জড়িত প্রত্যেককেই আইনের আওতায় আনার জন্য আমরা সচেষ্ট রয়েছি। স্বল্প সময় ব্যবধানে বোমা বিস্ফোরণ কিংবা বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনা বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই বলে মনে করেন এই বিশ্লেষক। আমার রাষ্ট্র তো বিপন্ন হলে সবকিছুই আমার বিপর্যয়ের মধ্যে চলে যাবে, সবকিছু অনিশ্চয়তার মধ্যে চলে যাবে। এটা এই ব্যাপারগুলোতে সতর্ক হওয়া প্রয়োজন এবং এটাকে গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন। 2-1 মাস ধরে কোথাও বোমা সদৃশ বস্তু উদ্ধার হচ্ছে, কোথাও বিস্ফোরণ ঘটছে, আবার যেগুলো বিস্ফোরণ ঘটছে সেখানে আইডির মতো ইনগ্রিডিয়েন্টস বা উপাদানগুলোর সন্ধান পাওয়া যাচ্ছে। তো এগুলো তো আসলে ভিন্ন একটা কিছু ইঙ্গিত বহন করে এবং সেই ইঙ্গিতের আলামতগুলো কিন্তু এগুলো। সম্প্রতি এক প্রতিবেদনে বাংলাদেশে আল কায়েদার তৎপরতা নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ। তবে এই রিপোর্টকে অনুমান নির্ভর আখ্যা দিয়ে আমলে নেয়ার কিছু নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। দেশের সব অনিবন্ধিত কিন্ডারগার্টেন বন্ধ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বুধবার বিকেলে চট্টগ্রামে পিটিআই কনফারেন্স রুমে প্রাথমিক শিক্ষকদের কর্মশালা শেষে এই পরিকল্পনার কথা জানান তিনি। সরকার প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি সব ধরনের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও অবকাঠামো মনিটরিংয়ের আওতায় আসবে বলেও জানান প্রতিমন্ত্রী। আইনি বাধা কেটে যাওয়ায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্য প্রধান শিক্ষক পদে শিগগিরই নিয়োগ শুরু হবে বলেও জানান তিনি। রেজিস্ট্রেশন ছাড়া সকল বিদ্যালয় বা বিদ্যালয়ের ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, যেই নামই দেন না কেন, বিদ্যালয় ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, সেগুলো যদি রেজিস্ট্রেশন বিহীন থাকে তাহলে সেগুলোকে বন্ধ করে দেওয়া হবে। বিগত দিনগুলোতে এগুলোর শক্ত মনিটরিং হয়নি এবং অনেক স্কুল
রেজিস্টার করেছে, রেজিস্ট্রেশন তাদের আছে, কিন্তু আমরা তাদেরকে শক্তভাবে মনিটরিং করিনি এবং মনিটরিং পলিসিও আমরা তৈরি করিনি। এখন সেগুলোতে বদল আসছে। খুলনায় দুর্বৃত্তদের গুলিতে প্রাণ গেল 2 যুবকের। 1.5 ঘন্টার ব্যবধানে 2 হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার কারণ অনুসন্ধান এবং জড়িতদের আটকে অভিযানে নেমেছে পুলিশ। বুধবার বিকেলে খুলনা নগরীর লবণচড়া 80 বিঘা এলাকা মাঠে ফুটবল খেলছিলেন মঞ্জুরুল ইসলাম। সন্ধ্যা 6টার দিকে 8 থেকে 10 জন অস্ত্রধারী তাকে ধাওয়া দিলে মাঠ ছেড়ে চায়ের দোকানে আশ্রয় নেয় সে। সেখানে তাকে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর 1.5 ঘন্টা পর একই এলাকায় 300 গজ দূরে পরপর 2টি গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নাজমুল হোসেন নামে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। তার শরীরে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ওই রাস্তা দিয়ে এক দল আইছে, ওই দিয়ে ওই পাশে যাই ওখানে পলাই রয়েছে। আমাকে যা যাওয়ার গেছে ভাই জানি, আমরা তো আর ফেরত পাবো না। আর এতে যদি সুবিচার যদি পাই তো ভালো, বুঝতে পারছেন, সুবিচার পালে আমাকে তারও ভালো। গুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। পুলিশ বলছে হত্যার কারণ অনুসন্ধান ও জড়িতদের আটকের চেষ্টা চলছে। আমরা আতঙ্কিত এবং আমাদের নিরাপত্তার যে কি অবস্থা বুঝেন, যেহেতু আজকে এভাবে হচ্ছে কালকে তো আমাদেরও হতে পারে। আমরা থানা পুলিশ, তারপরে র্যাব আছে, আমাদের ডিবি টিম, আমরা রাত্রে অভিযান পরিচালনা করব। আশা করি এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদেরকে আমরা অতি দ্রুতই গ্রেপ্তার করে আইনের ভিতরে আনতে পারবো। চলতি বছর খুলনা মহানগরীতে অন্তত 45টি হত্যার ঘটনা ঘটেছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। মিয়ানমারের আরাকান আর্মির হাতে দীর্ঘদিন আটক থাকার পর দেশে ফিরেছেন 24 জেলে। বিজিবির মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। ফিরে আসা জেলেদের অভিযোগ, আটকের পর অস্ত্রের মুখে নির্যাতন চালিয়ে দীর্ঘ সময় লোহার রড দিয়ে হাত পা বেঁধে রাখা হয়েছিল। তবে স্বজনদের কাছে ফিরে উচ্ছ্বসিত জেলেরা। বাংলাদেশ মিয়ানমার নাপ নদীর জলসীমায় বিজিবির প্রতিনিধি দলের কাছে দীর্ঘদিন জিম্মি থাকা 24 জেলেকে হস্তান্তর করে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। পরে ট্রলারে করে তাদের টেকনাফ জেটি ঘাটে ফিরিয়ে আনা হয়। বিজিবি জানায় 2025 সাল থেকে বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় বেশ কয়েকজন বাংলাদেশি জেলেকে আটক করে আরাকান আর্মি। পরে তাদের মিয়ানমারের বিভিন্ন স্থানে আটক রাখা হয়। মানবিক বিবেচনায় বিজিবির উদ্যোগে ধাপে ধাপে জেলেদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। এরই অংশ হিসাবে 24 জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে, যাদের মধ্যে 18 বাংলাদেশি ও 6 জন ক্যাম্পের রোহিঙ্গা। ফিরে আসা জেলেদের অভিযোগ, আটকের পর অস্ত্রের মুখে নির্যাতন চালিয়ে দীর্ঘ সময় লোহার রড দিয়ে হাত পা বেঁধে রাখা হয়েছিল। আর দীর্ঘ অপেক্ষার পর স্বজনদের কাছে ফেরার খবরে টেকনাফ জেটি ঘাটে ভিড় করেন পরিবারের সদস্যরা। ইচ্ছা করে হনো বারবার ভিতরে করে দিন, বাংলাদেশের সীমার ভিতরে আছে, মানে জোয়ার বাড়ে এখানে নামাই দেয়, মানে তারা আর ধরে নামাজ বাদে ভাই আর ফাই দিয়ে আমার খুশি হই ইনশাআল্লাহ। এদিকে বুধবার বিকেলে টেকনাফ জেটি ঘাটে সংবাদ সম্মেলনে বিজিবি জানায় মিয়ানমারে এখনও আটক থাকা বাকি জেলেদেরও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আটক জেলেদের প্রত্যাবর্তন একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। অবশিষ্ট আটক জেলেদের নিরাপদ প্রত্যাবর্তনের লক্ষ্যে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিজিবির তথ্য অনুযায়ী 2025 সালের 1 জানুয়ারি থেকে 19 আগস্ট পর্যন্ত আরাকান আর্মি 434 জনকে আটক করেছে। এর মধ্যে বাংলাদেশি 222 জন ও রোহিঙ্গা 212 জন। এ পর্যন্ত 348 জনকে ফেরত আনা হয়েছে। এখনও আটক রয়েছেন 86 জন, যাদের মধ্যে 65 জন বাংলাদেশি ও 21 জন রোহিঙ্গা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। কাতারের দোহায় দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানির সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় কাতারের নেতৃত্বের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন ডক্টর খলিলুর। তিনি কাতারের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন। ডক্টর খলিলুর রহমান কাতারের প্রধানমন্ত্রীকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানান কাতার প্রধানমন্ত্রী। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
ডাটা প্যাকেজের দাম ও মেয়াদ নিয়েও এবার ক্ষোভ ঝাড়লেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী। মোবাইল অপারেটরদের কল ড্রপ কমানোর নির্দেশ দিয়েছেন তিনি। বলেন, সাধারণ মানুষের কাছে আরও সুলভ মূল্যে পৌঁছে দেওয়া হবে স্মার্টফোন। কথা বলতে গিয়ে হুটহাট কল কেটে যাওয়া, ইন্টারনেটের ধীরগতি, অজান্তে ভ্যালু অ্যাডেড সার্ভিস চালু হওয়া সহ মোবাইল সেবা নিয়ে বিস্তর অভিযোগ গ্রাহকদের। জানা যায়, গত 5.5 বছরে অপারেটরদের বিরুদ্ধে 66,705টি অভিযোগ জমা পড়েছে নিয়ন্ত্রক সংস্থার কাছে। এই অবস্থায় রাজধানীতে রবি আয়োজিত অনুষ্ঠানে কল ড্রপ, ডাটার দাম ও মেয়াদ ইস্যুতে মোবাইল অপারেটরদের সতর্ক করলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী। সেবার মান উন্নয়নের চেষ্টা শুধু শহরে না করে প্রত্যন্ত অঞ্চলেও নেটওয়ার্ক শক্তিশালী করার নির্দেশ দেন মন্ত্রী। অনেকে বলে আমি 500 টাকার প্যাকেজ কিনলাম, আমার টাকা আছে কিন্তু টাইমটা এক্সপায়ার করে গেছে, আমার সব চলে গেল। এটি কেন হয়? এইসব অ্যাওয়ারনেসগুলি আপনারা যদি বলেন তাহলে আমরা একটু ভালো থাকি, কারণ আমাদের কাছে জনগণ কিন্তু কমপ্লেন দেয় এবং বলে যে আপনারা কিছু একটা করেন। এ আয়োজনে কল ড্রপ নিয়ে ভোগান্তির অভিজ্ঞতা তুলে ধরেন প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ উপদেষ্টা। আরও সুলভ মূল্যে সাধারণ মানুষের কাছে স্মার্টফোন পৌঁছে দিতে চায় সরকার। বাংলাদেশে একটা ফিচার ফোন কস্ট 999 টাকা, একটা স্মার্টফোন কস্ট, চিপেস্ট স্মার্টফোন 10,000 টাকা। 3 থেকে 5,000 টাকার মধ্যে একটা সাধারণ কৃষক, একটা রিক্সা চালক, একটা লেবার, তাকে আমরা মোবাইল ফোন দিতে চাই। 2029 সালের মধ্যে দেশের 2G নেটওয়ার্ক সেবা বন্ধ করা হচ্ছে না বলে জানান বিটিআরসির চেয়ারম্যান। নারকেল গাছের নারকেলে পানি নাকি শুকিয়ে যায়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে রিকশা চলাচলের নতুন নীতিমালা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। বলেন, নীতিমালা অনুযায়ী 4টি নির্ধারিত অঞ্চলে থাকবে রিকশা চলাচলের সুযোগ। সায়েন্স ল্যাবে ডিএনসিসির অভিযান কার্যক্রম পরিদর্শনের সময় প্রশাসক জানান, বিপণী বিতানের সামনের জায়গা নিজেরা পরিষ্কার না রাখলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। মহাব্যস্ত নগরী ঢাকার অলিগলি থেকে রাজপথ, সব জায়গায় ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য। এতে যানজটের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি ও নগরবাসীর ভোগান্তি। এবার ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক জানালেন, রিকশা চলাচল ও হকার নিয়ন্ত্রণে নতুন নীতিমালা তৈরি করা হচ্ছে। নীতিমালা অনুযায়ী 4টি নির্ধারিত অঞ্চলে রিকশা চলাচলের সুযোগ থাকবে। 2 সপ্তাহের মধ্যে আমরা হকারদের একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসবো। রিকশারও নীতিমালা আসছে এবং সেই নীতিমালা অনুযায়ী ঢাকা দক্ষিণে 4টা অঞ্চলে ভাগ করা হবে। এই 4টা অঞ্চলে রিকশা 4টা অঞ্চলে চলবে। বুয়েটের ছাড়পত্র আনবেন, বুয়েটের ছাড়পত্র আনার পরে সিটি কর্পোরেশন তাদেরকে আমরা লাইসেন্স দেব, পাশাপাশি ড্রাইভারের লাইসেন্স দিতে হবে। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের সময় মতো কর পরিশোধ, ট্রেড লাইসেন্স গ্রহণ এবং আইন মেনে চলার অনুরোধ করেন তিনি। নিয়ম অমান্য করলে আইনি ব্যবস্থারও হুঁশিয়ারি দেন প্রশাসক। যারা ট্যাক্স দেন নাই, যারা লাইসেন্স নেন নাই, মার্কেটে আমাদের লোকজন যাবে। যদি লাইসেন্স না করে থাকেন, যদি কোনো ব্যত্যয় ঘটে, তাহলে সেই মার্কেট, সেই ব্যবসা সেখানে পরিচালনা করা যাবে না। যারা সিটি কর্পোরেশনের আইন না মানবে, সরকারের আইন না মানবে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া এই নগরকে বাঁচানোর আর কোনো উপায় নাই। নগরীর শৃঙ্খলা ফেরাতে অভিযান চলমান থাকবে বলেও জানায় দক্ষিণ সিটির কর্তৃপক্ষ। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। গণপরিবহনে হয়রানি আর ভোগান্তির দিন পেরিয়ে নারীদের পথ চলায় নতুন দিগন্তের সূচনা করেছে বিআরটিসির পিঙ্ক বাস সার্ভিস। চালক থেকে কন্ডাক্টর, পুরো বাসটি পরিচালনা করছেন নারীরাই। যাত্রী সুরক্ষায় ই-টিকিং ও জিপিএস ট্র্যাকিংয়ের মতো প্রযুক্তির সঙ্গে স্বস্তির বার্তা নিয়ে রাজধানীর বিভিন্ন রুটে ঘুরছে গোলাপি বাসের চাকা। পাভেল আমিন ও মীর মোহাইমিনুর রহমানের ছবিতে মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদন। এ এক অন্য সকাল। রোজকার মতো ভিড়, ধাক্কাধাক্কি আর হয়রানির ভয় নেই, বরং নিশ্চিন্তে নিরাপদ যাত্রার দিকে এগিয়ে যাচ্ছে গোলাপি রঙের দ্বিতল বাস।
বাস যাত্রীদের চোখে মুখে স্বস্তি, এই স্বস্তি যেন স্থায়ী হয় সেই দাবি সবার কণ্ঠে। দাঁড়িয়ে থাকা আমাদের পক্ষে সম্ভব হয় না, আর তখন দেখা যায় একটা সিট আমাদের খুবই দরকার হয়। পুরুষের সেই মানসিকতাটা এখনো হয় না যে একটু সাইড দিই বা একটা নারীকে বসতে দিই। সেক্ষেত্রে নারীদের জন্য আলাদা একটা বাস চালু হয়েছে, সত্যি খুব আলহামদুলিল্লাহ, খুব খুশি হয়েছি আমরা যখন অফিসে যাই প্রতিদিন ছেলেরা আমাদের উঠতেই দেয় না আপু, আজকে আমি দৌড়ায় এসে উঠে গেলাম, আমার খুব ভালো লাগছে। শিক্ষার্থীদের জন্য বিশেষ ভাড়া চালুর পাশাপাশি নিরাপত্তা জোরদারের তাগিদ কারো কারো। নর্মাল ভাড়া হিসাবে ঠিক আছে, বাট হচ্ছে আমি স্টুডেন্ট হিসেবে আমার জন্য বেশি হয়ে গেছে। স্টুডেন্ট ভাড়া অ্যাড হলে আমাদের জন্য আসলে ভালো হইতো আরো বেশি। প্রত্যেকটা রোডে বাস দিলে আমাদের মেয়েদের জন্য অনেক সুবিধা হইতো, কারণ লোকাল বাসে তো উঠা যায় না। আপাতত 14টি বাস নিয়ে কার্যক্রম শুরু করেছে পিঙ্ক বাস সার্ভিস। ঢাকায় চলছে 10টি, যার 9টি দ্বিতল। চালক ও কন্ডাক্টর উভয় পদেই দায়িত্ব পালন করছেন নারী। যারা প্রতিকূল অনুকূল মনে করতেছে তাদেরকে আঙুল দেখে আমরা বলে দিতে চাই যে আমরা পারবো, আমরা নারী, আমরা পারি, এবং আমরা খুব ভালোভাবে একটা যাত্রী সেবা দিব। ভবিষ্যতে কি আরো এই সার্ভিসটা কিভাবে ভালো করা যায় আমরা সেটার চেষ্টা করব। নারীদের নিত্যদিনের হয়রানি এড়াতে স্বস্তির বার্তা নিয়ে যাত্রা শুরু করেছে পিঙ্ক বাস সার্ভিস, যার স্টিয়ারিংও সামলাচ্ছেন এক নারী, যা নিরাপদ যাত্রার পাশাপাশি এনে দিয়েছে আত্মবিশ্বাসের ছোঁয়া। যাত্রী এবং বাস সংশ্লিষ্টদের দাবি বা প্রত্যাশা যেটিই বলি না কেন, সেটি হচ্ছে যাতে করে টেকনাফ থেকে তেঁতুলিয়ার প্রতিটি রুটে ছড়িয়ে পড়ে এই গোলাপি রঙের স্বস্তি। নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি বাসে রয়েছে লাইভ ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম, আর কাউন্টারের ঝামেলা ছাড়াই অনলাইনে অগ্রিম টিকিট কাটার সুবিধাও রাখা হয়েছে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বিয়ের মুহূর্ত কারো কাছে নতুন জীবনের শুরু, কারো কাছে আবেগঘন বিদায়ের স্মৃতি। গল্পগুলোই ক্যামেরার ফ্রেমে তুলে ধরছেন দেশের বিভিন্ন প্রান্তের আলোকচিত্রী ও সিনেমাটোগ্রাফির। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে 2 দিনব্যাপী জাতীয় বিবাহ আলোকচিত্র প্রদর্শনী। বিয়ের ছবি শুধু একটি মুহূর্তের সাক্ষী নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে বহু গল্প, আবেগ এবং স্মৃতি। সেই গল্পগুলো শিল্পের মাধ্যমে তুলে ধরতে আয়োজন করা হয় জাতীয় বিবাহ আলোকচিত্র প্রদর্শনী ফরএভার স্টোরি চ্যাপ্টার 11। প্রদর্শনীতে সারা দেশের ওয়েডিং ফটোগ্রাফারদের নিয়ে আসা হয়েছে এক ছাদের নিচে, যেখানে তৈরি হয় নতুনদের শেখা ও অভিজ্ঞদের সঙ্গে নেটওয়ার্কিং এর সুযোগ। বিয়ের ছবিটাকে যে অন্যভাবে আসলে মানুষের সামনে তুলে ধরা যায়, এটা নিয়ে কেউ ভাবে নাই, তো এইবার প্রথম বাংলাদেশে এমন এক্সিবিশন হয়েছে। এই ফটোগ্রাফি সিলেকশনে যারা ফার্স্ট হয়েছে এবং যাদের ছবি সিলেকশন হয়েছে তাদেরকে হয়তো এখানে একটা অ্যাওয়ার্ড দিবে। আয়োজনে দেশের 30টির বেশি জেলা থেকে অংশ নেন 3 শতাধিক আলোকচিত্রী ও নির্মাতা। জমা পড়ে 3000-এর বেশি আলোকচিত্র ও ভিডিও, যার মধ্য থেকে নির্বাচিত করা হয় 150টি আলোকচিত্র ও ভিডিও। এটা ডেফিনেটলি আমাদের ওয়েডিং ফটোগ্রাফি ইন্ডাস্ট্রি যে ফটোগ্রাফাররা আছে তাদের স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড কম্পিটিটিভ যেই জিনিসগুলো থাকে, যে ভালো ছবি তোলা বা একটু শিখি আমাদের মেন্টররা কি করছে, তো এই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে। শুধু প্রদর্শনীই নয়, 2 দিনব্যাপী এই আয়োজনে ছিল কর্মশালা, প্যানেল ডিসকাশন সহ অনেক সেগমেন্ট, যেখানে নিজেদের অভিজ্ঞতা ও পেশাগত দৃষ্টিভঙ্গি তুলে ধরেন ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার ও ইন্ডাস্ট্রি পেশাজীবীরা। বেসিক্যালি ইটস অ্যান এক্সিবিশন, যেখানে আমাদের ফটোসও আছে ওয়েডিং নিয়ে এবং ভিডিও আছে। বিয়ের প্রতিটি ফ্রেমে লুকিয়ে থাকে গল্প, শিল্পের রূপ দেওয়ার পাশাপাশি ওয়েডিং ফটোগ্রাফির সৃজনশীলতা, পেশাগত মান এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে বড় পরিসরে তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। ফাতেমাতুজ জোহরা, সময় সংবাদ, ঢাকা। ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে এবার নিজের অবস্থান পরিবর্তন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলছে না বলে দাবি করেছেন ট্রাম্প। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, সমঝোতার চেয়ে যুক্তরাষ্ট্রই অনুনয় বিনয় করেছে। এদিকে শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ না খোলার ঘোষণা দিয়েছে তেহরান। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করছে আবুধাবি।
ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হুমকিতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালী ঘিরে নতুন করে বাড়ছে সামরিক উত্তেজনা। সংযুক্ত আরব আমিরাতের দাবি, ইরান থেকে ছোড়া 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এই অভিযোগ সরাসরি নাকচ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের অভিযোগ ভিত্তিহীন। তার দাবি, এমন অভিযোগ আঞ্চলিক দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা তৈরির প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সামরিক উত্তেজনার পাশাপাশি আলোচনা নিয়েও চলছে পাল্টাপাল্টি বক্তব্য। একদিন আগে ইরানের বিপ্লবী গার্ডের সঙ্গে ব্যাক চ্যানেল যোগাযোগের দাবি করলেও এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না, এমনকি আলোচনার কোনো সূচিও নেই। পাল্টা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আলোচনার জন্য যুক্তরাষ্ট্রই অনুনয় করছে। এর মধ্যেই হরমুজ প্রণালীকে নিউ ইউএস টেরিটরি দেখানো ছবি পোস্ট করে নতুন করে উত্তেজনা বাড়িয়েছেন ট্রাম্প। হরমুজ খুলতে তেহরানের শর্ত স্পষ্ট করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, জব্দ সম্পদ ছাড়, তেল নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং সামরিক অভিযান ও হুমকি বন্ধের দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রণালী খোলা হবে না বলে জানানো হয়। এরই মধ্যে বিশ্ববাজারে তেলের দাম উঠেছে গেল জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে। এদিকে অচলাবস্থা কাটাতে ইরান ও ওমানের মধ্যে চলছে আলাদা আলোচনা। হরমুজ ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের সমঝোতা হলে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা আবারও শুরু করা সহজ হবে বলে জানিয়েছে কাতার। আঞ্চলিক সূত্রের দাবি, পাকিস্তানের মাধ্যমেও ওয়াশিংটন তেহরানের পরোক্ষ যোগাযোগ চলছে। কাকলি আখতার, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গে মসজিদ বা মন্দির থেকে মাইক খুলে নেয়ার ইস্যুতে বড় সিদ্ধান্ত দিয়েছেন রাজ্যটির আদালত। পুলিশের মৌখিক নির্দেশের ভিত্তিতে ধর্মীয় উপাসনালয় থেকে মাইক না খোলার রায় দেওয়া হয়েছে। একই সঙ্গে জনস্বার্থ মামলাও খারিজ করে দিয়েছেন আদালত। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। সম্প্রতি শব্দদূষণ নিয়ন্ত্রণে ভারতের পশ্চিমবঙ্গের ধর্মীয় স্থান থেকে ৫,০০০-এর বেশি মাইক সরিয়ে নেয় রাজ্য সরকার। এর মধ্যে মসজিদ থেকে সরানো হয় ৪,০০০-এরও বেশি। স্থানীয় সময় মঙ্গলবার এ বিষয়ে বড় সিদ্ধান্ত দিয়েছেন রাজ্যটির আদালত। পশ্চিমবঙ্গ পুলিশের মৌখিক নির্দেশে মসজিদ থেকে মাইক না সরানোর রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে জনস্বার্থ মামলাটি খারিজ করে দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। মামলায় অভিযোগ করা হয়েছিল, লিখিত নোটিশ ছাড়াই পুলিশের মৌখিক নির্দেশে পশ্চিমবঙ্গের বিভিন্ন মসজিদ থেকে লাউডস্পিকার খুলে নেওয়া হচ্ছে। আদালতে এদিন রাজ্যের পক্ষে যুক্তি ছিল, সংবাদ মাধ্যমে প্রতিবেদন এবং মৌখিক অভিযোগের ভিত্তিতেই মামলাটি করা হয়েছে। মামলাকারীর আইনজীবীর পাল্টা প্রশ্ন ছিল, শব্দের মাত্রা মাপার উপযুক্ত যন্ত্র এবং প্রশিক্ষিত কর্মী ছাড়া পুলিশ কিভাবে ঠিক করলো যে কোন মাইক শব্দবিধি ভেঙেছে। সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত মামলা খারিজ করে দেন। তবে মৌখিক পুলিশি নির্দেশ মানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাধ্য নন, সেই বিষয়টিও স্পষ্ট করে দেন আদালত। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। কঠোর অভিবাসন নীতির কারণে মালদ্বীপে কর্মরত প্রায় ৫০,০০০ প্রবাসী বাংলাদেশের ওপর ঝুলতে থাকা গণবহিষ্কারের সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে দেশটির সরকার। সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ সরকারের জোরালো কূটনৈতিক তৎপরতা ও শীর্ষ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকের পর এই স্বস্তিদায়ক সিদ্ধান্ত এসেছে। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। মালদ্বীপের অভিবাসন আইন অনুযায়ী কোনো দেশ থেকে সর্বোচ্চ ১ লাখ অভিবাসী কর্মী নেয়ার সুযোগ রয়েছে। তবে বর্তমানে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা প্রায় ১.৫ লাখে পৌঁছে যাওয়ায় তৈরি হয়েছে আইনি জটিলতা। দেশটির কঠোর অভিবাসন নীতির কারণে অতিরিক্ত প্রায় ৫০,০০০ প্রবাসী বাংলাদেশিকে দেশে পাঠানোর আশঙ্কা তৈরি হয়। তবে জানা গেছে, বাংলাদেশ সরকারের কূটনৈতিক তৎপরতা ও শীর্ষ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকের পর সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে দেশটির সরকার।
এ সংকট নিরসনে গেল মাসে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলামের সঙ্গে মালদ্বীপের রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়। হঠাৎ করে বিপুল সংখ্যক প্রবাসী কর্মীকে ফেরত পাঠালে একদিকে যেমন মানবিক সংকট তৈরি হতে পারে, তেমনি মালদ্বীপের পর্যটন ও নির্মাণ খাত বড় ধাক্কা খাবে, এমনটাই আলোচনায় তুলে ধরে বাংলাদেশ। এ অবস্থায় সিদ্ধান্ত স্থগিত রাখতে সম্মত হয় মালদ্বীপ। এতে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে স্বস্তি ফিরেছে। বর্তমান হাইকমিশনের বিভিন্ন ভূমিকা প্রশংসনীয় এবং আমরা চাই আমাদের প্রবাসীদের জন্য আপনি আরো কিছুদিন কাজ করেন, এভাবে কাজ করা অব্যাহত রাখেন, যাতে করে এদেশের সরকার আমাদের জন্য যে স্থায়ী যে অব্যাহতি দিয়েছে সেটা যত স্থায়ীভাবে সমাধান করে দেয় আমাদের জন্য। যাদের ভিসাপত্র ঠিকঠাক নেই তাদের যে একটা ধরপাকড় বা যে একটা এর মধ্যে ছিল, ক্রাইসিস মুহূর্ত ছিল, এই জিনিসটা অনেকটাই উনি আসার পরে আমরা সমাধানের লক্ষ্য আমরা দেখছি। এই স্বস্তিকে স্থায়ী সমাধানে রূপ দিতে বাংলাদেশকে দীর্ঘমেয়াদী কৌশল নেয়ার পাশাপাশি অদক্ষ কর্মীর বদলে পর্যটন, তথ্য প্রযুক্তি ও নির্মাণ খাতে সনদপ্রাপ্ত দক্ষ কর্মী পাঠানোর ওপর জোর দেন প্রবাসীরা। কিন্তু প্রত্যেক দেশের কিন্তু নিয়ম আছে, আর সেই নিয়ম অনুযায়ী 1 লক্ষের বেশি কিন্তু প্রবাসী এখানে কাজ করতে পারবেন না। সুতরাং আমাদের বাংলাদেশ হাইকমিশন এবং ঢাকা ও মালের যে কূটনৈতিক সহযোগিতায় এই 50,000 ডিপোর্টেশনটাকে স্থগিত করা খুব ইতিবাচক হিসেবে আমি দেখছি। এজন্য আমি সরকারকে, মালের সরকার এবং আমাদের বাংলাদেশ হাইকমিশনার সবাইকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। এই স্থগিতাদেশে একদিকে যেমন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে স্বস্তি ফিরেছে, অন্যদিকে দেশটির গুরুত্বপূর্ণ শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান ধরে রাখার জন্য নতুন কূটনৈতিক সুযোগও তৈরি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। সময় সংবাদ, মালদ্বীপ। যুক্তরাজ্যের বাংলাদেশে অধ্যুষিত এলাকা টাওয়ার হ্যামলেটসে A-লেভেল ও লেভেল 3 পরীক্ষার ফল প্রকাশের দিন ছিল উৎসব মুখর। অসাধারণ ফলাফলে উচ্ছ্বসিত শিক্ষার্থী, পরিবার এবং শিক্ষকরা। বিশেষ করে বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পুরো কমিউনিটি। কাঙ্ক্ষিত ফল অর্জন করে তরুণরা এখন নতুন স্বপ্ন নিয়ে এগুচ্ছেন বিশ্ববিদ্যালয় জীবনের দিকে। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। যুক্তরাজ্যে বাংলাদেশে অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের স্কুল ও কলেজগুলোতে A-লেভেলের ফল প্রকাশের দিন সকাল থেকেই ছিল উৎসবের আমেজ। কাঙ্ক্ষিত ফলাফল পেতে শিক্ষার্থীরা জড়ো হন নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষার্থীদের এই সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা। এবছরও দারুণ ফল করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বাংলাদেশি বংশোদ্ভূত ইব্রাহিম, সিয়ানা, তানিশা ও ইফতেখার সহ অনেক শিক্ষার্থী যুক্তরাজ্যের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ নিশ্চিত করেছেন। I didn't really expect to get this high, and I finally get into my dream university, so I'm really excited about that. I study history, art and maths, and I'm hopefully going to read architecture at uni in 27. So this year I'm taking a gap year. I'm actually very happy with my grades, and in the future I want to go uni. I want to study liberal arts in Birkbeck. I'd like to thank my teachers and everyone in this institution that helped me out to achieve these grades. একই রকম আনন্দঘন পরিবেশ দেখা গেছে সেন্ট পলস ওয়ে ট্রাস্ট স্কুলেও। সেখানে ফলাফল সংগ্রহ করতে আসা শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর ফয়সাল আহমেদ। শিক্ষার্থীদের এমন ধারাবাহিকভাবে সফল হওয়ায় গর্ব প্রকাশ করেছেন প্রতিষ্ঠানের শিক্ষকরাও। তারা big universities are studying chemical engineering, maths and other subjects. So well done to all the students and well done to the families, the school, the teachers, all the staff that helped them achieve this achievement. We're really pleased this year, as always, with the incredible performance of our students, their hard work, their resilience and the support that they've received from all the teachers, from their families and from the wider community has translated into a fantastic set of results. টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমানও ফল প্রত্যাশীদের সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবন ও ভবিষ্যৎ ক্যারিয়ারের পথে এখন নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন টাওয়ার হ্যামলেটসের তরুণরা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কলকাতায় হোটেলে আগুনে 7 বাংলাদেশের মৃত্যু, আশঙ্কাজনক বেশ কয়েকজন। নিহতদের মধ্যে একই পরিবারের 4 জনের বাড়ি কুষ্টিয়ায়। দ্রুত মরদেহ দেশে আনার ঘোষণা।
৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচনের ভোট বৃহস্পতিবার। জয়ের পথে মির্জা ফখরুল। প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখেনি কমিশন। শুক্রবার সন্ধ্যায় শপথ। এবং মহেশখালীতে মার্কিন কোম্পানির এলএনজি টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ বন্ধ। সংকট বাড়ার শঙ্কা। স্পট মার্কেট থেকে 14 কার্গো কেনার সিদ্ধান্ত সরকারের। এই ছিল প্রবাসী সময়। সঙ্গেই থাকুন সময়ের।